বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বাংলাদেশে তো একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বিষয়টাকে অনেকে কিন্তু এই যে ভূ রাজনৈতিক প্রেক্ষিতে এই ভারতের গালে চপেটাঘাতের মতো উল্লেখ করে যে ভারতকে একটা কঠিন শিক্ষা দেওয়া হয়েছে এরকম। অর্থাৎ ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাইছিল, কিন্তু বাংলাদেশের একেবারে কি বলা যায়, একেবারে তৌহিদি জনতা, তারা তো ভারতকে প্রচণ্ড রকমভাবে ঘৃণা করে। যেহেতু তারা মুশরিক হিন্দু, সেই হেতু ঘৃণা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই একই তৌহিদি জনতা আবার চায়নার সাথে যখন বাংলাদেশ দোস্তালি করলো তখন আর ঘৃণা টিনা করে না, তখন প্রেম উছলে ওঠে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটার আমি রহস্য আজ পর্যন্ত ধরতে পারি নাই, যে চায়নায় মুসলমানদেরকে রীতিমতো ইসলাম পালন করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ওই যে জিনজিয়াং প্রদেশে, অর্থাৎ সেই উইঘুর মুসলিমদের জন্য ইসলাম অনেকটা নিষিদ্ধই বলা যায়। তাদের বাড়িতে কিন্তু যে আরবি কোনো কোরআন হাদিস তো অনেক দূরের ব্যাপার, আরবি হরফে লেখা কোনো বই পর্যন্ত ঘরে রাখা যাবে না। যদি সেটা পাওয়া যায় তাহলে তার কিন্তু জেল হাজত ফাঁস। কয়েক বছর আগে আমি দেখছিলাম যে একটা খবরে এক মহিলা শিক্ষিকা ওই জিনজিয়াংয়ে, ওই উইঘুর সমাজে, তো একজন মহিলা মুসলিম মহিলা শিক্ষিকার বাড়িতে ওই আরবি কোরআন পাওয়া গেছিলো এবং তার 7 বছর জেল দিয়েছিল। লক্ষ লক্ষ উইঘুর মুসলিমদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে তাদের কিন্তু ব্রেন ওয়াশ করা হচ্ছে, অনেকটা ওই যে হীরক রাজার দেশে বলে একটা মুভি হয়েছিল অনেক আগে সত্যজিৎ রায় করছিল। তো সেখানে এক বিজ্ঞানী কিন্তু হীরক রাজার দেশের জনগণকে এরকম ওই কি ব্রেন ওয়াশ করতো, এবং ব্রেন ওয়াশ করতো যে ওই হীরক রাজা মহান তহান এরকম। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এটা খুবই বিস্ময়কর ব্যাপার, এবং আমি এটার কারণ অনুসন্ধান করেছি যে ঘটনা কি ভারতে। আর যাই হোক, মুসলমানদের জন্য তো ইসলাম নিষিদ্ধ না, সেখানে মানুষ ঠিকই ইসলাম পালন করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলমানদের ওপরে ভারতের লোকজন আক্রমণ করে বা তাদের অত্যাচার নির্যাতন করে তা কিন্তু না। যদিও অবশ্য সাম্প্রতিককালে এসে বাংলাদেশের এক শ্রেণীর লোকজন কিন্তু ব্যাপকভাবে বলা শুরু করে যে ভারতে নাকি মুসলমানদেরকে নির্যাতন হচ্ছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ভারতে যদি মুসলমানরা নির্যাতিতই হয়ে থাকবে তাহলে ভারত থেকে মুসলমানরা কি পালিয়ে বাংলাদেশে অথবা পাকিস্তানে কি যায়? মানুষ তো তাই করবে, নিরাপদ জায়গায় থাকার জন্য কি করবে, চেষ্টা করবে না? ভারতে যদি মুসলমানদের উপরে হিন্দুরা অত্যাচারই করে থাকবে বা হিন্দুত্ববাদী সরকার অত্যাচারই করবে, তাহলে তারা তো নিরাপদ জায়গা হয় বাংলাদেশে আসবে, নইলে ভারতে পাকিস্তানে যাবে, তাই না? কিন্তু আমরা দেখি উল্টোটা, বরং বাংলাদেশ আর পাকিস্তান থেকে হিন্দুরা তো যায়, কারণ হিন্দুদের উপরে তো প্রকাশ্যে অত্যাচার নির্যাতন হয়। যদিও বাংলাদেশের লোকজনরা এগুলো অস্বীকার করে বলে সারা দুনিয়াতে বাংলাদেশে নাকি হিন্দুরা থাকে মহাশান্তিতে, তারপরেও কিন্তু হিন্দুরা তো যায়। বাট সাম্প্রতিককালে এসে আমরা দেখলাম যে মুসলমানরাও যায়। তো যাই হোক, এই চীনের প্রতি মুমিন মুসলমানদের প্রীতি আমি ঠিক জানি না এর রহস্যটা কি। যাই হোক, আসল ঘটনা হচ্ছে, তো যেহেতু চীনে গেছিল, চীনে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশের মুমিন মুসলমানদের জন্য একটা বিজয় উল্লাস, যে ভারতের গালে চপেটাঘাত করা হয়েছে, ভারতের সাথে কোনো সম্পর্ক নেই, ভারতের চোখে চোখ রেখে কথা বলা হবে, ভারতকে এবার দেখে ছাড়া হবে। যেহেতু চীনের কাছে গিয়ে চীনের সাথে দোস্তালি করা হচ্ছে, এবং বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু এটা মনে করে যে ভারত বাংলাদেশের সাথে যদি কোনোদিন যুদ্ধ ঘটে, বাস্তবে সত্যি সত্যি যদি ঘটে, আমি জানি না আসলে ঘটবে কিনা, এবং না ঘটার সম্ভাবনাই বেশি। ভারত কী কারণে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে যাবে, প্রশ্নই ওঠে না। তারপরে যদি থিওরিটিক্যালি ধরি, যদি ভবিষ্যতে কোনোদিন হয়, বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু আপামর জনগোষ্ঠী বিশ্বাস করে চায়না বাংলাদেশের পক্ষ হয়ে ভারতের উপরে আক্রমণ করবে। কি উদ্ভট কল্পনার মধ্যে থাকে! চায়নার খেয়ে দেয় কাম না, এই বাংলাদেশের মুমিন মুসলমানদের জন্য এসে ভারতের সাথে যুদ্ধে যোগ দেবে এবং বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে, তাই না? তারপরেও কিন্তু এরা এটাই মনে করে। তো যাই হোক, এবার আসল কথায় আসি। এখন তারেক রহমান তো চায়নাতে গেছিলো, ইভেনচুয়ালি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার সাক্ষাৎ হয়েছে, মিটিং হয়েছে।
ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যেরকমভাবে ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশে প্রচার করা হচ্ছিল যে চায়না অমুক জায়গায় ইনভেস্ট করবে, তিস্তা ব্যারেজ করবে, অমুক করবে, হ্যান করবে, বিলিয়নস অফ ডলার্স বাংলাদেশে ইনভেস্ট করবে, এরকম যে ঢাক ঢোল পিটানো হচ্ছিল না, বাস্তবে কিন্তু কিছুই হয়নি। বাস্তবে কিন্তু কিছুই হয় নাই। চায়না এই ধরনের বড় বড় প্রকল্পে বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করার কোনো রকম কোনো আগ্রহ দেখায়নি, এবং এইসব নিয়ে তারা কোনো কথাও বলে নাই। বিশেষ করে শি জিনপিং তো একেবারেই কথা বলে নাই। অন্যরা হয়তো হালকা পাতলা কিছু বলছে যে আমরা নদী শাসন অমুক টমুকে কাজ করতে চাই, বাট আসল সিদ্ধান্ত নেয় তো শি জিনপিং, তাই না? সে কিন্তু এই বিষয়ে কোনোই কথা বলে নাই। বস্তুত বাংলাদেশ ভারত ওই চায়না থেকে তেমন কিছুই পায় নাই, একেবারে তেমন কিছুই পায় নাই। মানে যেরকম পাওয়ার কথা ছিল, যেরকম পাইলে ভারতকে দেখে দেওয়া যেত, তার 1/1 কিছু হয় নাই। এবং এর কারণটাও কিন্তু বোধগম্য। আপনার যদি জিওপলিটিক্স সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে কেন বস্তুত চায়না বাংলাদেশের ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি, অন্তত এই বর্তমান পরিস্থিতিতে। তার মধ্যে প্রথম নাম্বার হলো বাংলাদেশের সাথে যে আমেরিকার যে চুক্তি, তাই না? তো এইটা তো চায়না বিশাল সন্দেহের দৃষ্টি দিয়ে দেখে। চায়না মনে করে যে এখন যদি সে বাংলাদেশে ব্যাপকভাবে টিনিয়োগ করে, বিলিয়নস অফ ডলার্স যখনই বিনিয়োগ করবে, তখন তো সে চাইবে ওই টাকা তারা সুদে আসলে ফেরত নেবে, তাই না? এটা তো ওয়ান কাইন্ড অফ ব্যবসা, বিজনেস। যে কোনো ব্যবসায়ী কোনো জায়গায় বিনিয়োগ যখন করবে, সে তো চাইবে যে ওই বিনিয়োগ তো বটেই, লাভ এবং আসল দুইটাই যেন সে ফেরত পায়। তো চায়নাও তো ব্যবসায়ী জাতি, তারাও এটা ফেরত চায় না। যেহেতু বাংলাদেশের সাথে আমেরিকার একটা বিশাল একটা চুক্তি হয়ে গেছে, সেখানে এই বাংলাদেশে যদি বিলিয়নস অফ ডলার্স এই চায়না খরচ করে ইনভেস্ট করে, তাতে করে আমেরিকা তো ভীষণ মানে কি হবে, ক্ষিপ্ত হয়ে যাবে, তাই না? বিশাল গোস্বা হবে। যেভাবে আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনার এগেনস্টে গিয়ে সেখানে নাকি উচ্ছেদ করে বাংলাদেশ থেকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, তাই না? যার ফলাফল এই তারেক রহমান ক্ষমতায় আসছেই তো। তো ওই রকম অবস্থায় যদি চায়নার সাথে বিশাল দরম মহরম হয়ে যায়, আমেরিকা তো বসে থাকবে না। আমেরিকার তো নিশ্চয়ই বিশাল কোনো স্বার্থমার্থ আছে। আমেরিকা তখন এই তারেক রহমান সরকারকে কি ক্ষমতা রাখবে? দেখা যাবে যে 2-4-6 মাস পরেই চিৎপট টাং দিয়েছে, তখন আমেরিকায় বাংলাদেশের তৌহিদি জনতার যে মৌলবাদী গোষ্ঠী আছে না, তাদেরকে উস্কে দিবে, লেলিয়ে দিবে, এবং তারাই দেশে ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলবে। এটাই তো। ওই রকম অবস্থায় চায়না যে বিনিয়োগ করবে, সেটা কি লাঠে উঠবে না? এই চায়না পাকিস্তানে কিন্তু ওই ভুলটা করছে, না বুঝে পাকিস্তানে বিলিয়নস অফ ডলার্স, যতটা আমি জানি অলমোস্ট 50-60 বিলিয়ন ডলার খরচ করছে। ওই যে তাদের রোড অ্যান্ড ইনিশিয়েটিভ কি জানি, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ কি প্রোগ্রাম একটা আছে না, তো পাকিস্তানে কিন্তু বিশাল একটা অঙ্ক তারা খরচ করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে সেই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের রাস্তা মাস্তা গেছে বেলুচিস্তানের মধ্য দিয়ে। ব্যাস, এখন বেলুচিস্তানের লোকজন তো স্বাধীনতা চায়, এরা প্রতিনিয়ত চাইনিজ ইঞ্জিনিয়ার ধরে গুল্লি দিয়ে মারে। চায়না কিন্তু ফাটাফাটি আটকে গেছে এবং খুব বিপদের মধ্যেই আছে। চায়না বুঝতে পারছে খেলা যা ভাবছিল, তারা যে কায়দায় তারা করবে বলে ভাবছিল, সেটা হয়নি। এবং বেসিক্যালি পাকিস্তানে তাদের ইনভেস্ট অনেকটাই পানিতে গেছে, এবং সেখান থেকে তাদের লাভ ওঠা তো দূরের কথা, এখন আসলেও মনে হয় যে ফি সাবিলিল্লাহতে চলে গেছে। তো ওই একই কাজ কি তারা বাংলাদেশে করবে? কারণ বাংলাদেশে যেভাবে তৌহিদি জনতার উল্লম্ফন দেখা যাচ্ছে, বাংলাদেশে যেভাবে সদম্ভে মিছিল মিটিং করছে একেবারে সেই আইএসের পতাকা টতাকা নিয়ে বাংলাদেশে, তাই না? তারা যেভাবে হুঙ্কার টুঙ্কার দিচ্ছে, চায়না কি বাংলাদেশের দিকে নজর রাখছে না? যেখানে পলিটিক্যালি কি হতে পারে, হয়তো আর 2 দিন পরে এখানে হয়তো ইসলামী বিপ্লব ঘটে বাংলাদেশ একটা সারিয়া দেশে পরিণত হয়ে যেতে পারে। আর তখন বাংলাদেশের অর্থনীতি যে একেবারে ধসে পড়বে, কারণ সারিয়া শাসন যদি চালু হয়, তাহলে পশ্চিমা দেশগুলো তো বাংলাদেশের সাথে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক রাখবে না। এটা তো একেবারে ক্লিয়ার কাট বক্তব্য। পশ্চিমা মানে গণতান্ত্রিক দেশ, তারা তো নিশ্চয়ই একটা ইসলামী স্টেটকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য তো সাহায্য সহযোগিতা করবেন। এটা তো পাগলেও আমার মনে হয় বোঝে, তাই না? আদর্শিক সংঘাত না। আপনি কি আপনার শত্রুকে সাহায্য করবেন যাতে সে সামনের দিকে এগোতে পারে না? সেটা তো করবেন না। এখানে ইসলামী আদর্শ এবং পশ্চিমা গণতান্ত্রিক আদর্শ দুইটা একে অন্যের রাইভাল না। তো এখানে বাংলাদেশে সারিয়া শাসন চালু হলে পশ্চিমা দেশগুলো তো কোনোভাবেই, এই খোদে আমেরিকাও তো কোনোভাবে
বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করবে না, যদিও বা তারা চায় বাংলাদেশে ইসলামী শাসন চালু হোক। অর্থাৎ যদি এই বিএনপি যদি তাদের কথা না শোনে, তাহলে আলটিমেটলি বাংলাদেশকে সাজা দেওয়ার জন্য হয়তো তারা ওটাও করতে পারে। এখানে হয়তো তাদের তখন তেমন কিছু চাওয়া পাওনাও থাকতে পারে, অথবা তারা এরকম করতে পারে যে বাংলাদেশে ইসলামী শাসন চালু করে দিয়ে তারপরে বাংলাদেশে জঙ্গিদের ঘাঁটি আছে বলে এসে বোমা মারা শুরু করলো, হয়তো এই ধান্দায় করতে পারে। কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য তারা অবশ্যই এটা চাইবে না, এবং অন্য কোনো উন্নত দেশ সেটা চাইবে না। অর্থাৎ অন্য কথায়, বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে, বাংলাদেশ যে পাকিস্তানের থেকেও ভিখারি রাষ্ট্রে পরিণত হবে, আফগানিস্তানের থেকেও ভিখারি রাষ্ট্রে পরিণত হবে, এই ক্যালকুলেশনটা চায়না খুব ভালো করে জানে। তো তাই যদি হয়, তাহলে ওরা যে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে, তো এই টাকা কি তারা ফেরত পাবে? লাভের তো গোষ্ঠী কিলাই, আসলেই তো ফেরত পাবে না। তো চায়না কি এত বোকা? বাংলাদেশের এই ধরনের একটা পরিস্থিতিতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার এসে খরচ করবে? এখানে ভারতও কোনো ফ্যাক্টর না। ভারতকে ভয় পেয়ে বা ভারতের সাথে ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে যে এটা করছে, বিষয়টা হলে তা না। ভারত বরং উল্টে ভারতকে আরও বিপদে রাখার জন্য হয়তো তিস্তা ব্যারেজ প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করে এখানে হয়তো তারা হাজির নাজির থাকতো ভারতের উপর নজর রাখার জন্য। এই সুযোগ তো তারা হেলা হারাতো না, কিন্তু তারা ইভেনচুয়ালি ক্যালকুলেশন করে দেখছে যে এখানে বিশাল বিনিয়োগ মানে এটা পানিতে যাওয়া। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা খুবই টলমলো। বাংলাদেশে যে কোনো মোমেন্টেই কিন্তু ইসলামী বিপ্লব ঘটে যেতে পারে। যেভাবে আমরা আইএসের পতাকা নিয়ে গোটা বাংলাদেশে যে একেবারে ব্যাপক যে লাফালাফি আমরা উচ্ছ্বাস দেখছি, তাই না? এখানে থানা, পুলিশ, প্রশাসন, মিলিটারি কেউ তো তাদের বাধা দিচ্ছে না, কি দিচ্ছে? ফলাফল চায়না এই কোনো বিনিয়োগের কোনো আশ্বাস প্রশ্বাস কিছুই দেয় নাই, দেওয়ার কথাও না। এটাই বাস্তবতা, এটাই কিন্তু বাস্তবতা। তো যাই হোক, তারপরেও আমরা কয়েকদিন ধরে শুনবো যে ওই তারেক রহমান চায়না গিয়ে কি কি বাংলাদেশের জন্য বিশাল অর্জন করে আনছে। আমরা এই গান আমরা শুনতে থাকবো, বাট আমরা যারা দেশ বিদেশের খবর রাখি, জিও পলিটিক্সের খবর রাখি, আমরা তো জানি যে অশ্বডিম্ব এখানে প্রসাব করা ছাড়া আর কিছুই হয়নি। ধন্যবাদ।